বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ধনিয়া ইউনিভার্সিটি কলেজ, ঢাকা। আমি তোমাদের বিবিএ অনার্স পার্ট 3 অর্গানাইজেশনাল বিহেভিয়ার এই কোর্সটির পাঠদান করছি। এর আগে আমরা অষ্টম অধ্যায় পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই আলোচনায় তোমাদের আমি স্বাগতম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই নবম অধ্যায়ে যে আলোচ্য বিষয় যেটি রয়েছে সেটি হলো ইনফর্মাল অ্যান্ড ফর্মাল গ্রুপ, অর্থাৎ অনানুষ্ঠানিক ও আনুষ্ঠানিক দল। সংগঠনে যে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক দল থাকে সেটা কি এবং সেটা প্রকৃতি, বৈশিষ্ট্য বা সুবিধা অসুবিধাগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং দলীয় গতিশীলতা নিয়ে কিছু আলোচনা হবে। তো শুরুতে আমরা এই আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক দলের যে বিষয়টি সেটি আলোচনার শুরুতে দল কি বিষয় বা দল বিষয়টি কি, জিনিসটি কি, সেটা নিয়ে আমরা কিছুটা আলোচনা করব। আমরা জানি যে আদিকালে মানুষ একাকী বসবাস করত, কিন্তু একাকী বসবাস করার কারণে তারা নিজেদের অনেক চাহিদা পূরণ করতে পারতো না। এই দৃষ্টিকোণ থেকে পরবর্তীতে তারা সংবদ্ধভাবে বসবাস করা শুরু করে এবং মানুষের ভেতরে দলবদ্ধ হওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায় এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে এই দলগুলো আরো শক্তিশালী হয়ে ওঠে। তো এই সাধারণভাবে এক বা একাধিক ব্যক্তির এই যে একত্রিত হওয়া, এটাকে আমরা দল বলে থাকি। বা ভিন্নভাবে বলা যায় যখন কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য দুই বা ততোধিক ব্যক্তি একত্রিত হচ্ছে, তখন সেরকম পরিস্থিতিকে বা সংঘবদ্ধ হওয়াকে আমরা দল বলে থাকি। যেমন একটি ক্রিকেট দল, এখানে ব্যাটসম্যান থাকে, বোলার থাকে, উইকেট কিপার থাকে, অধিনায়ক থাকে, এদের সমন্বয়ে একটা দল গঠিত হয় এবং তারা তাদের লক্ষ্য থাকে ওই ম্যাচে জয় অর্জন করা, বিজয় অর্জন করা। এইরকম সংগঠনের ভেতরে বিভিন্ন দল থাকে, সমাজের মধ্যেও দল থাকে। এই দলগুলো বা যাদের সমন্বয়ে এই দলগুলো গঠিত হলে তারা তাদের উদ্দেশ্য অর্জনের জন্য যৌথভাবে প্রচেষ্টা চালায়। এই ধরনের ঐক্যবদ্ধ হওয়াকে আমরা দল বলে থাকি। এখানে দুই বা ততোধিক ব্যক্তির সমাবেশ থাকে, তাদের একটি নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য থাকে এবং এটি অর্জনের জন্য তারা প্রচেষ্টা চালায় এবং এরা একে অপরের উপরে নির্ভরশীল থাকে এবং এটি একটি শক্তিশালী সামাজিক ঐক্য হিসাবে সবার সামনে প্রতিষ্ঠিত হয় বা আসে। তো এই হলো দলের বিষয়টি। তো এখন আমরা এর পরে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো দলীয় গতিশীলতা। এই বিষয়টি এই অধ্যায়ের শুরুতে যে বিষয়টি রয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস, সেখানে যে দলীয় প্রথমে যে বিষয়টি রয়েছে ইনফর্মাল অ্যান্ড ফর্মাল গ্রুপে, সেটি হলো দলীয় গতিশীলতা। তো শিক্ষার্থীরা দল কি এটা নিয়ে আমরা আলোচনা করলাম। তো এখন আমরা যেটা জানবো যে গতিশীলতা বিষয়টা কি। গতিশীলতা বিষয়টা আসলে এটা এক ধরনের শক্তি, অর্থাৎ ডাইনামিক্স বলতে যেটা বলে এটা গতিশীলতা, অর্থাৎ একটা ফোর্স, পাওয়ার, অর্থাৎ কোনো কিছুকে চালিত করার জন্য, অগ্রগতি সাধন করার জন্য এর ভেতরে যে অন্তর্নিহিত শক্তি থাকে সেইটি হলো গতিশীলতা। দল বলতে আমরা যেটা বুঝি সেটা হলো কতিপয় ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি সামাজিক প্রক্রিয়া, যেখানে পরস্পরভাবে সদস্যরা ক্রিয়া প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং তাদের উদ্দেশ্য অর্জনের চেষ্টা চালায়। আর গতিশীলতা হলো এটা অন্তর্নিহিত শক্তি, যে বিষয়টা এই যে দলকে পরিচালিত করার ক্ষেত্রে প্রভাবিত করে। তো এই দলীয় গতিশীলতা বলতে দলের অভ্যন্তরে এমন একটি অন্তর্নিহিত শক্তিকে বোঝায় যা দলকে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করে থাকে। তো কিথ ডেভিস এবং নিউস্ট্রম যে কথাটি বলেছেন দলীয় গতিশীলতা সম্পর্কে, সেটি এরকম
যে দলীয় গতিশীলতা বলতে এমন একটি সামাজিক প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে ক্ষুদ্র দলের সদস্যরা সামনাসামনি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া করে। অর্থাৎ এটা একটা দলীয় গতিশীলতা হলো একটা প্রক্রিয়া, যেটার মধ্যে দলের মধ্যে যারা সদস্য রয়েছেন তারা পারস্পরিক কোনো বিষয় সম্পর্কে তাদের কার্যগুলি সম্পাদন করে, প্রতিক্রিয়া দেখায়। এই যে বিষয়টাই এই বিষয়গুলোকে, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া করা বা একটু ব্যক্ত করার বিষয়টিকে, যে বিষয়টি পরিচালিত করে, যেই বিষয়টি এটাকে সামনের দিকে অগ্রসর করে, এইটি হলো গতিশীলতা বা দলীয় গতিশীলতা। ফ্রেড লুথান্স উনি দলীয় গতিশীলতার ব্যাপারে যে কথাটি বলেছেন, উক্তিটি দিয়েছেন, সেটা হলো একটি দল কিভাবে সংগঠিত এবং পরিচালিত হবে তা বর্ণনা করাকে দলীয় গতিশীলতা বলা হয়। তো যা হোক, বোঝা যাচ্ছে যে এটা একটা প্রক্রিয়া, দলীয় গতিশীলতা একটা প্রক্রিয়া। এটি দলকে পরিচালিত করার ক্ষেত্রে বা তার কার্যক্রম পরিচালিত বা সংগঠিত করার ক্ষেত্রে এইটি মুখ্য ভূমিকা পালন করে থাকে। তো শিক্ষার্থী, হলো দলীয় গতিশীলতা। এরপরে আমরা যে বিষয়টি জানবো সেটা হলো দলীয় গতিশীলতার গুরুত্ব কি। অর্থাৎ আমরা আগে বলছি যে দলগত অবস্থায় বা দল ব্যবস্থায় সদস্যদের মধ্যে যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সংগঠিত হয় সেটি গতিশীলতা। অর্থাৎ দলের ভিতরে যে ব্যক্তিবর্গ থাকে তাদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া যেটা সংগঠিত হচ্ছে সেটি হলো গতিশীলতা। এখন দলের ভিতরে এই গতিশীলতার প্রয়োজনীয়তাটা কি, দলীয় গতিশীলতার গুরুত্বটা কি? প্রথম রয়েছে সামাজিক গুরুত্ব। মানুষ সামাজিক জীব। মানুষ সমাজে বসবাস করে, সে সমাজে বসবাস না করে পারে না। এবং সমাজবদ্ধ জীব বলে মানুষে একে অপরের সুখে দুঃখে তারা সাথী হয়। তেমনি দলীয় গতিশীলতার জন্য দলের সদস্যদের মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়া বিনিময় হয় তার ফলে পারস্পরিক সম্পর্কের ভিত আরো দৃঢ় এবং মজবুত হয়। অর্থাৎ দলের ভিতরে যারা সদস্য থাকে তারা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া করে, তাদের মতামত ব্যক্ত করে, ধ্যান ধারণা ব্যক্ত করে, তাদের সুখে দুঃখে দুঃখী হয়। ফলে দেখা যায় পারস্পরিক সহযোগিতা এবং সম্পর্কের ভিত আরো দৃঢ় হয় এবং সদস্যদেরকে আরো সামাজিকভাবে গড়ে উঠতে সহযোগিতা করে থাকে। দ্বিতীয় যে বিষয়টি আসে সেটা হলো দলীয় যোগাযোগ। এটি সংগঠনের ভিতরে দলের যে সদস্যগুলো রয়েছে এদের ভিতরে যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করে। দলগতভাবে কাজ করতে গেলে পারস্পরিকের ভিতরে যোগাযোগ এবং বোঝাপড়া অত্যন্ত জরুরি প্রয়োজন। যদি যোগাযোগ না থাকে তাহলে কিন্তু, তথ্যের যদি সঠিক আদান প্রদান না থাকে তাহলে কিন্তু কেউ সঠিকভাবে কাজ করতে পারবে না, আমার দ্বন্দ্ব সৃষ্টি হবে। সেই জন্য দলের ভিতরে গতিশীলতা অত্যন্ত প্রয়োজন। তো এই দিক থেকে দলীয় গতিশীলতার গুরুত্ব অপরিহার্য। এরপর হচ্ছে সংযোগশীলতা বৃদ্ধি। সংযোগশীলতা বলতে যে বিষয়টা বোঝা হচ্ছে সেটা হলো যে দলের যে ভেতরে যারা সদস্য রয়েছে তাদের ভাবের আদান প্রদানের মাধ্যমে ঘনিষ্ঠতা বৃদ্ধি করা। অর্থাৎ একজন সদস্যের সাথে আরেকজন সদস্যের মনের ভাবের আদান প্রদানের মাধ্যমে তাদের ভেতরে সম্পর্কে আরো ঘনিষ্ঠতা করা বিষয়টি দলীয় গতিশীলতার একটি গুরুত্ব। এই ধরনের যদি পারস্পরিক ঘনিষ্ঠতা বাড়ে তাহলে তাদের ভিতরে সংযোগশীলতা বাড়বে এবং তারা যৌথভাবে কাজ করতে পারবে। এরপরে যেটা আছে সেটা হলো কর্মদক্ষতা বৃদ্ধি। যেহেতু দলের ভিতরে যোগাযোগ বাড়বে, তাদের ভিতরে দলীয় মনোভাব গড়ে উঠবে, সহযোগিতার মনোভাব সৃষ্টি হবে, সেহেতু এইটার মাধ্যমে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে, একে অপরকে সহযোগিতা করবে এবং কর্মদক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে একটি ভালো বা দারুণ সুযোগ সৃষ্টি হবে। এরপরে যে বিষয়টি আছে সিদ্ধান্তের উৎকর্ষতা। দলের সদস্যরা যখন পারস্পরিক তাদের দক্ষতা বা যোগ্যতা অনুযায়ী তাদের মতামত ব্যক্ত করবে, তাদের কাজ যেগুলো আছে সেই কাজগুলো তারা সম্পাদন করবে, তখন একে অপরের দক্ষতা এবং যোগ্যতা বিষয়টি শেয়ার করতে পারবে, প্রত্যেকে বিষয়টি দেখতে পাবে, প্রত্যেকে নতুন নতুন অভিজ্ঞতাগুলো নিতে পারবে। ফলে তাদের ভিতরে কিন্তু কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি যে সিদ্ধান্তটি বাস্তবায়নের কথা আছে সেই সিদ্ধান্তের কিন্তু উৎকর্ষতা সাধিত হবে, সিদ্ধান্তটি আরো উন্নত হবে এবং ভালোভাবে এটি বাস্তবায়ন করা সম্ভব হবে। এরপরে যে বিষয়টি আছে সাংগঠনিক দলীয় গতিশীলতার ভিতর, সেটি হলো সাংগঠনিক উন্নয়ন। দলীয় গতিশীলতার মাধ্যমে দলগুলোর ভিতরে একটি আনুষ্ঠানিক যোগাযোগ প্রক্রিয়ার তৈরি হয়।
এবং আনুষ্ঠানিক সাংগঠনিক প্রক্রিয়ার উন্নয়ন সম্ভব হয়। এবং এক্ষেত্রে সংগঠনের ভেতরে যেমন আনুষ্ঠানিক যোগাযোগ হয়, তেমনি অনানুষ্ঠানিক সম্পর্ক বৃদ্ধি পায়। ফলে সার্বিকভাবে সাংগঠনিক কাঠামোটি উন্নয়ন ঘটে থাকে। এরপর হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধি। যখন দলগুলো পারস্পরিক সহযোগিতার ভিতরে বা দলের সদস্যদের ভিতরে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে, তাদের দক্ষতা, যোগ্যতা বা উৎকর্ষতা সাধিত হবে, তখন তারা আরো দ্বিগুণ শক্তিতে উৎসাহ ভরে তারা কাজটা করতে পারবে। ফলে উৎপাদনশীলতা অটোমেটিক্যালি বেড়ে যাবে। এরপরে যে বিষয়টি আসছে দলীয় গতিশীলতার গুরুত্ব, সেটি হলো প্রেরণা সৃষ্টি। আমরা জানি যখন মানুষ একা একা থাকলে সে বিমর্ষ হয়ে পড়ে, তার ভিতরে হতাশার সৃষ্টি হয়। একা একা মানুষ কোনো কিছু করতে পারে না। যখন তারা দলবদ্ধ হয়, দলবদ্ধভাবে কাজ করে, পারস্পরিক সহযোগিতার সৃষ্টি হয়, তাদের ভিতরে সহমর্মিতার সৃষ্টি হয়, তখন কি হয় যে তাদের ভিতরে কাজ করার একটা অনুপ্রেরণার সৃষ্টি হয়, প্রেরণার সৃষ্টি হয়। এরপরে যে বিষয়টা সেটা হলো নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা। দলভুক্ত হওয়ার ফলে দলের যে সদস্য রয়েছে এদের ভেতরে যে বিভিন্ন নিয়ম কারণ, দলের যে বিভিন্ন নিয়ম কারণ, আদর্শ আচরণ বিধি রয়েছে, এগুলো তারা মেনে চলে এবং এগুলোর প্রতি তারা শ্রদ্ধাশীল হয়। ফলে সংগঠনের মধ্যে নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সহজ হয়। এরপর হচ্ছে গণতন্ত্রের চর্চা, অর্থাৎ দলীয় গতিশীলতার কারণে দলের ভিতরে সদস্যরা পারস্পরিক মত প্রকাশের সুযোগ পায় এবং একজন অন্যজনের কাছে স্বতঃস্ফূর্তভাবে তার মত প্রকাশ করতে পারে। ফলে এখানে গণতন্ত্রের চর্চা হয়। এরপরে যে সেটা আছে সে সর্বশেষ সেটা হলো যে একটি সংগঠন যে কারণে গড়ে উঠেছে বা একটি দল যে কারণে গড়ে উঠেছে সেই উদ্দেশ্য অর্জন করা এখানে খুব সহজ হয়ে থাকে। কারণ এরা এখানে তারা ঐক্যবদ্ধ থাকে, নিয়মের মধ্যে চলে, একটা সুনির্দিষ্ট কাঠামো হয়। এখানে জ্ঞান, যোগ্যতা, অভিজ্ঞতা, উৎকর্ষতা সাধিত হয়, সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে সার্বিকভাবে প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য সেটি অর্জন করা সহজ হয়। তো শিক্ষার্থীরা, এই হলো দলীয় গতিশীলতার গুরুত্ব। আমি আশা করব তোমরা এটা বুঝতে পেরেছো যে দলের ভিতরে গতিশীলতার কি প্রয়োজনীয়তা রয়েছে। তো আমরা এখন যে বিষয়টি, পরবর্তী যে বিষয়টি আলোচনা করব সেটা হলো দল সংগঠনের উপাদান, অর্থাৎ কিভাবে দল গঠন করা যেতে পারে। তো যেমন আমরা বলে থাকি যে একটা দালান তৈরি করার জন্য ইট, বালি, সিমেন্ট, রাজমিস্ত্রি, আর্কিটেকচার, কাঠামো ইত্যাদি আরো অনেক কিছু দরকার প্রয়োজন হয়। তেমনি ভাবে এই দল গঠনের জন্য কিছু উপাদান রয়েছে। দল সেইগুলোর মধ্যে প্রথম যেটি রয়েছে একাধিক ব্যক্তির সংগঠন, অর্থাৎ দল করার জন্য প্রতিটি দলে 2 বা ততোধিক ব্যক্তির প্রয়োজন বা সমাবেশ ঘটার প্রয়োজন রয়েছে। একক ব্যক্তি দিয়ে কোনো দল গঠিত হয় না। দল গঠন হওয়ার জন্য একাধিক দলের দরকার রয়েছে। দ্বিতীয় যে বিষয়টি আসে সেটা হলো দলের আকার। দলের আকার সাধারণত বড় হওয়ার থেকে, সংগঠনের ভেতরে দলের আকার সাধারণত বড় হওয়ার থেকে ছোট হয় ভালো। দলের আকার যদি ছোট হয় তাহলে ব্যবস্থাপকরা খুব সহজে এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন। আর দলের আকার যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে নিয়ন্ত্রণের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এরপর যে বিষয়টি আসে সেটা হলো সমজাতীয় সদস্য। দলের ভিতরে অবশ্যই সমজাতীয় সদস্যদের সমাবেশ করতে হবে। কারণ হলো সমজাতীয় সদস্য যদি না হয় তাহলে তাদের ভিতরে পারস্পরিক সমঝোতা হবে না এবং সেখানে দ্বন্দ্ব সৃষ্টি হবে। ফলে সমজাতীয় বা সম আচরণ বিশিষ্ট বা সমযোগ্যতা সম্পন্ন সদস্য দলের মধ্যে থাকবে। এটি আরেকটি উপাদান। এরপরে দল গঠনের আরেকটি উপাদান হলো যে এর ভেতরে অবশ্যই প্রত্যেকের জন্য একটি সাধারণ উদ্দেশ্য এবং লক্ষ্য নির্ধারিত থাকতে হবে। তারা কি উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে কাজ করতেছে, এই সাধারণ উদ্দেশ্যটি, অর্থাৎ সবার জন্য একটি উদ্দেশ্য এবং লক্ষ্য হয়। এরপর হচ্ছে পারস্পরিক স্বার্থ ও বিশ্বাস। সংগঠনে তারা দলের উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে কাজ করবে, তবে এই দলের যে উদ্দেশ্য এবং লক্ষ্যের সাথে সদস্যদের ব্যক্তিগত এবং যে উদ্দেশ্য এবং লক্ষ্য সেটারও একটা মিল থাকতে হবে। মিল থাকলেই সাধারণত তাদের ভিতরে একটা ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে এবং গতিশীলতা আনয়ন করা সম্ভব হবে। এরপরে যেটা রয়েছে সেটা হলো পারস্পরিক স্বার্থ বিশ্বাস। দলীয় কার্যাবলীতে সদস্যদের পারস্পরিক স্বার্থ বিশ্বাস থাকা প্রয়োজন। পারস্পরিক স্বার্থ বিশ্বাস না থাকলে কিন্তু সংযোগশীলতা হ্রাস পাবে এবং সংযোগশীলতা হ্রাস পেলে কিন্তু কাজ ঠিকমতো করতে পারবে না। এরপরে রয়েছে যে প্রতিযোগিতা। দলের সদস্যদের মধ্যে অবশ্যই প্রতিযোগিতা থাকতে হবে, তবে প্রতিযোগিতা কোনো কোনো ক্ষেত্রে দ্বন্দ্বের জন্ম দিয়ে থাকে এবং দ্বন্দ্ব জন্ম দিলে যে ব্যক্তিক সম্পর্ক সেটা বিনষ্ট হতে পারে এবং দলীয় সংহতি হ্রাস পেতে পারে। কিন্তু দলগত প্রতিযোগিতা
ব্যক্তিগত প্রতিযোগিতা থেকে দলের ভিতর সদস্যদের ব্যক্তিগত প্রতিযোগিতা থেকে দলের যে দলগত যে প্রতিযোগিতা অর্থাৎ বিভিন্ন দলের মধ্যে যে প্রতিযোগিতা সেটা অনেক সময় দলীয় সংযোগশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে থাকে, সেইটি ভালো। আমরা আগেই বলেছি যে দলে দ্বন্দ্বের আমরা পূর্ববর্তী চ্যাপ্টারে দ্বন্দ্বের যে কথাটা আমরা বলেছি যে দ্বন্দ্ব অনেক সময় প্রতিষ্ঠানের জন্য ভালো হতে পারে, কারণ অনেক সময় বিভিন্ন দলের ভিতরে যদি দ্বন্দ্ব হয় সেক্ষেত্রে এক দল আরেক দল থেকে প্রতিযোগিতা করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এরপর হচ্ছে যে ব্যক্তিক আকর্ষণ, দল গঠনে এটিও একটি গুরুত্বপূর্ণ উপাদান। অনেক ব্যক্তিক আকর্ষণ বলতে সাধারণত আমরা দলের ভিতরে এমন ধরনের লোককে আমরা পছন্দ করি যার অধীনে আমরা কাজ করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এইরকম দলের ভিতরে এইরকম যেমন সমাজের ভিতরে সমাজপতি থাকে, রাজনৈতিক দলের নেতা থাকে, এবং সংগঠনের ভিতরে এরকম আকর্ষণ ব্যক্তি থাকতে হবে, ব্যক্তি আকর্ষণ সম্পন্ন ব্যক্তি থাকতে হবে যার অধীনে ব্যক্তিরা কাজ করার স্বাচ্ছন্দ্য বোধ করবে। এরপরে 8 নম্বর হচ্ছে নেতৃত্ব প্রতিষ্ঠা, দল গঠনে এটিও একটি গুরুত্বপূর্ণ উপাদান। এখানে আস্থাশীল এবং পছন্দের মানুষের নেতৃত্ব সহকর্মীরাই পছন্দ করে। অতএব এখানে সমজাতীয় আদর্শ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য দলের ভিতরে একটা নেতা সৃষ্টি করতে হবে এবং তার নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। এরপর হচ্ছে আলোচনা অভ্যাস, দলের ভিতরে পারস্পরিক আলোচনার অভ্যাস থাকতে হবে এবং দলীয় আলোচনার মাধ্যমে সদস্যদের সামাজিক মূল্যবোধ ও প্রকৃত অবস্থা সম্পর্কে একে অপরে বুঝতে পারবে এবং ওই সেইটি বোঝার মাধ্যমে তারা ঐক্যবদ্ধভাবে তাদের প্রচেষ্টা তারা অব্যাহত রাখতে পারবে। সর্বশেষ যে বিষয়টি আসে দল গঠনের সংগঠনের উপাদান, সেটা হলো উদ্দেশ্য অর্জন। মূলত দল গঠিত হয় একটি সুনির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য। তো কারো একার পক্ষে কিন্তু একটি মহৎ লক্ষ্য বা উদ্দেশ্য বাস্তবায়ন করা সম্ভব নয়, এবং সেটি করতে হলে অবশ্যই মানুষকে দলবদ্ধ হতে হবে এবং দলবদ্ধ হলে সে উদ্দেশ্য অর্জন করতে পারবে। এই কথাটি সংগঠনের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য। তো শিক্ষার্থীরা এইভাবে দল গঠন করা যেতে পারে বা দল গঠন করার জন্য এই ধরনের উপাদানগুলো প্রয়োজন। তো শিক্ষার্থীদের পরে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো দলের প্রকারভেদ। দল কি কি ধরনের হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দলের লক্ষ্য, উদ্দেশ্য, বৈশিষ্ট্য, কার্যকারিতার উপর ভিত্তি করে দলকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যেতে পারে। জন ডব্লিউ নিস্ট্রম ডেভিস দলকে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক দুই ভাগে ভাগ করে বর্ণনা করেছেন। সেই অনুযায়ী এখানে আমরা স্ক্রিনে স্লাইডে আমরা এটা তুলে ধরেছি। প্রথমে আমরা আনুষ্ঠানিক দলের শ্রেণী বিভাগে আমরা তুলে ধরেছি। আনুষ্ঠানিক যে দল এটি 4টি ভাগে বিভক্ত। প্রথমটি হলো মেয়াদ ভিত্তিক দল, দ্বিতীয়টি হলো কর্তৃত্ব বা আদেশ দল, তৃতীয় হলো কার্যভিত্তিক দল এবং চতুর্থ হলো পদমর্যাদার দল। প্রথম যে বিষয়টি আসে সেটা হলো মেয়াদ ভিত্তিক দল। তো সেটি আলোচনার আগে আমরা আনুষ্ঠানিক দল বিষয়টি কি সেটি নিয়ে আমরা একটু কথা বলবো। আনুষ্ঠানিক দল বলতে যেটা বোঝায় যে সাংগঠনিক উদ্দেশ্য অর্জনের জন্য সাংগঠনিক কাঠামোর আওতায় প্রণীত নিয়ম নীতি অনুসরণ পূর্বক স্বেচ্ছাকৃতভাবে যে দল গঠন করা হয়, অর্থাৎ স্বইচ্ছায় দল গঠন করা হয়, সেটি হলো আনুষ্ঠানিক দল। যেমন সংগঠনের পরিচালনা পরিষদ, পর্ষদ, বিভাগীয় ইউনিট, স্থায়ী কমিটি, এরকম কিছু থাকে, দল থাকে যেগুলোকে সংগঠন নিজেরাই তৈরি করে, স্বেচ্ছায় তৈরি করে, স্বেচ্ছাকৃতভাবে তৈরি করে এবং প্রতিষ্ঠানের নিয়ম নীতি মধ্যে থেকে সেই দলগুলো তৈরি করা হয়। এই ধরনের দলগুলো সাধারণত সাংগঠনিক উদ্দেশ্য অর্জনের জন্য সাংগঠনিক কাঠামোর ভিতরে এটা তৈরি করা হয়। তো এই ধরনের দলগুলোকে আনুষ্ঠানিক দল বলা হয়। আনুষ্ঠানিক দলের যে প্রথম যে শ্রেণী বিভাগ সেটা হলো মেয়াদ ভিত্তিক দল, অর্থাৎ স্থায়িত্বের ভিত্তিতে এখানে দল অর্থাৎ মেয়াদ বা স্থায়িত্বের ভিত্তিতে দলকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হলো স্থায়ী দল আর একটা হলো অস্থায়ী দল। স্থায়ী দল বলতে যে দলগুলো সংগঠনের ভিতরে দীর্ঘস্থায়ীভাবে এটা থাকে, স্থায়ীভাবে দীর্ঘমেয়াদের জন্য এটা গঠন করা হয়। এটি সংগঠন যতদিন টিকে থাকে মূলত এই দলটিও ততদিন টিকে থাকে। যেমন পরিচালনা পর্ষদ, বিভাগীয় ইউনিট, স্থায়ী কমিটি ইত্যাদি এই দলের অন্তর্ভুক্ত। এরপরে যেটি রয়েছে অস্থায়ী বা অস্থায়ী আনুষ্ঠানিক দল, অস্থায়ী আনুষ্ঠানিক দল। অস্থায়ী এই দলগুলো সাধারণত সংগঠনের স্বল্প মেয়াদের জন্য তৈরি করা হয়।
একটা বিশেষ কোনো কার্য সম্পাদন, সংগঠনে বিশেষ কোনো কার্য, স্বল্পমেয়াদী বিশেষ কোনো কার্যক্রমের জন্য এই দল গঠন করা হয় এবং এই বিশেষ কাজ সফল হয়ে যায়, যখন শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে দলটি অস্তিত্ব বিলোপ হয়ে যায়। যেমন সংগঠনে বেতন কাঠামো তৈরি করার জন্য একটা পর্যালোচনা কমিটি তৈরি করা হলো। যখন বেতন কাঠামো তৈরি হয়ে গেল তখন অটোমেটিক্যালি এই কমিটিটা বিলুপ্ত হয়ে যায়। এই হলো মেয়াদের ভিত্তিতে স্থায়ী দল আর অস্থায়ী দল। দ্বিতীয় যেটি রয়েছে সেটা কর্তৃত্ব বা আদেশ দল। কর্তৃত্ব বা নির্দেশনা দানের ক্ষমতার উপর ভিত্তি করে সংগঠনে যে বিভিন্ন দলের উদ্ভব ঘটে বা যে দল তৈরি হয় সেগুলোকে আমরা কর্তৃত্ব বা আদেশ দল বলে থাকি। যেমন বিভাগ, উপবিভাগ বা শাখা। এখানে শাখা দলের কোনো সদস্য যেমন উপবিভাগ দলের সদস্যের উপর কর্তৃত্ব আরোপ করতে পারে না, তেমনি উপবিভাগ দলের সদস্য কোনো সদস্য বিভাগের উপরও নির্দেশনা জারি করতে পারে না। এখানে এরূপ কর্তৃত্ব আদেশ দানের ক্ষমতা বিভিন্ন বিভাগ, উপবিভাগ বা শাখার মধ্যে সীমাবদ্ধ থাকে। এই ধরনের দলকে আমরা কর্তৃত্ব বা আদেশ দল বলে থাকি। এরপর হচ্ছে কার্যভিত্তিক দল। এই শুধুমাত্র কার্য সম্পাদনকে মুখ্য উদ্দেশ্য হিসাবে নিয়ে যে সমস্ত দল গঠন করা হয় তাকে কার্যভিত্তিক দল বলা হয়। যেমন উদাহরণ হিসেবে বলা যায় কোনো প্রতিষ্ঠানে বিপণন বিভাগ ওই প্রতিষ্ঠানের সংগঠন কাঠামো অন্তর্ভুক্ত কর্তৃত্ব দল, কিন্তু এতে একই বসের অধীনে নির্দিষ্ট কার্য সম্পাদনে নিয়োজিত বিক্রয় ম্যানেজার, ব্র্যান্ড ম্যানেজার, বিজ্ঞাপন ম্যানেজার, বিক্রয় প্রতিনিধি এগুলো কিন্তু কার্য ভিত্তিক দল। অর্থাৎ একটি বিপণন বিভাগ এটি একটা কর্তৃত্ব দল, এর অধীনে যে বিভিন্ন ম্যানেজার বা ব্যবস্থাপক থাকে এরা তাদের কার্য অনুযায়ী ব্র্যান্ড ম্যানেজাররা তাদের একটা দল থাকে, বিক্রয় ম্যানেজারদের একটা দল থাকে, বিজ্ঞাপন ম্যানেজারদের একটা দল থাকে। এই সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য এর উপর ভিত্তি করে এগুলোকে কার্যভিত্তিক দল বলা হয়ে থাকে। এই দলের মধ্যে রয়েছে টিম দল, অর্থাৎ এই দলটি এরকম যে কোনো নির্দিষ্ট দায়িত্ব পালনের জন্য নয়, বরং দলের সাধারণ কার্যগুলি সম্পাদনের জন্য এরূপ দল গঠন করা হয়ে থাকে। দ্বিতীয় যেটি হচ্ছে টাস্ক দল। এটি সাধারণত কোনো নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য কতিপয় বিশেষজ্ঞ লোকের সমন্বয়ে এই দলটি গঠন করা হয়ে থাকে। অর্থাৎ টাস্ক দলে সাধারণত বিশেষজ্ঞ দিয়ে দল তৈরি করা হয়। এবং তৃতীয় যেটা হচ্ছে প্রযুক্তিগত দল। এটি সাধারণত যারা টেকনিক্যাল জ্ঞান যাদের আছে, তারা টেকনিক্যাল এক্সপার্ট যারা আছে তাদের সমন্বয়ে দল গঠিত হয়। এদের দায়িত্ব কর্তব্য ব্যবস্থাপকরা নির্ধারিত করে দেয় এবং এই সাধারণত এদের কাজ পূর্ব নির্ধারিত নির্দিষ্ট নিয়মে সম্পাদিত হয়। এরপর হচ্ছে পদমর্যাদার দল। আনুষ্ঠানিক দলের আরো একটি ভাগ হলো পদমর্যাদা। যখন সংগঠনের ভিতরে একই পদের বা একই পদমর্যাদার বিভিন্ন ব্যক্তিবর্গের সমন্বয়ে যখন দল গঠন করা হয় তখন সেই দলকে আমরা পদমর্যাদার দল বলে থাকি। যেমন ব্যবস্থাপকদের নিয়ে, নিয়ন্ত্রকদের নিয়ে, তত্ত্বাবধায়কদের নিয়ে যখন দল তৈরি করা হয় তখন এই ধরনের দলকে আমরা পদমর্যাদার দল বলতে পারি। অথবা আমরা এরকম বলতে পারি যে সাধারণত দায়িত্ব যাদের একই রকম বা কর্তৃত্ব যাদের একই রকম অথবা পারিশ্রমিক অর্থাৎ বেতন যাদের একই রকম, সেই রকম অবস্থার উপর ভিত্তি করে আমরা পদমর্যাদা পার্থক্য নির্ধারণ করে সেটির উপর ভিত্তি করে আমরা দল নির্ধারণ করতে পারি। এরপরে রয়েছে অনানুষ্ঠানিক দল, ইনফর্মাল দল। এইগুলো আনুষ্ঠানিক দলের আলোচনা। শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো আসলে আনুষ্ঠানিক দলটি সংগঠন স্বইচ্ছায় নিজের উদ্দেশ্য অর্জনের জন্য প্রাতিষ্ঠানিক নিয়ম কাঠামো অনুযায়ী, নীতিমালা অনুযায়ী তারা গঠন করে থাকেন এবং পরিচালনা করে থাকে। এরপরে যেটি রয়েছে অনানুষ্ঠানিক দলের শ্রেণী বিভাগ। অনানুষ্ঠানিক দল বলতে যেটা বোঝানো হয় যে এখানে সদস্যরা সাধারণত কোনো সাংগঠনিক কাঠামোর মধ্যে সাংগঠনিক ইচ্ছায় দলগুলো তৈরি হয় না। আনুষ্ঠানিক দলের পদমর্যাদাগত সম্পর্কের কারণে সদস্যরা পরস্পরের সঙ্গে ব্যক্তি বা সামাজিক সম্পর্ক তৈরির মাধ্যমে তারা কোন রকম মানসিক সম্পর্ক তৃপ্তি কিন্তু ভোগ করতে পারে না। অর্থাৎ আনুষ্ঠানিক দলের মধ্যে যে মর্যাদাগত সম্পর্ক সৃষ্টি হয় বা এদের মধ্যে যে সদস্যদের মধ্যে যে পারস্পরিক ব্যক্তি বা সামাজিক সম্পর্ক তৈরি হয়, এটি দিয়ে মানসিক তৃপ্তি কিন্তু তারা পায় না। কারণ তারা তাদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারে না। ওই আনুষ্ঠানিক দলগুলো দায়িত্ব, কর্তৃত্ব, ক্ষমতা এগুলো সম্পূর্ণ সাংগঠনিক কাঠামোর মধ্যে থাকে। কিন্তু অনানুষ্ঠানিক দলে কিন্তু এরকম কোনো বিষয় থাকে না। এখানে সংগঠন এই দলের সদস্যরা স্বইচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে তারা পারস্পরিক
স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করার জন্য, পারস্পরিক মনোভাব আদান-প্রদান করার জন্য, পারস্পরিক স্বার্থজনিত বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য বা সেগুলো নিয়ে কোনো কাজ করার জন্য তারা এই দলগুলো গঠন করে থাকে। তো আনুষ্ঠানিক দলের এখানে আমরা ৫ টা ৬ ধরনের আমরা শ্রেণীবিভাগ লক্ষ্য করছি, উপবিভাগ। ১ম রয়েছে সাধারণ যে অনানুষ্ঠানিক দল। সেখানে রয়েছে স্বার্থজনিত দল। যখন কোনো বিশেষ স্বার্থ অর্জনের জন্য কর্মীরা একত্রিত হয় এবং একত্রিত হয়ে কোনো দল বা জোট গঠন করে, তখন সেটাকে আমরা স্বার্থজনিত দল বলি। যেমন কর্মীরা বা কর্মচারীরা তাদের বেতন বৃদ্ধির জন্য তারা জোট গঠন করতে পারে, এটি স্বার্থজনিত দল। এরপর হচ্ছে বন্ধুত্বমূলক দল। সমবয়স্ক, সাধারণ মনোভাব এবং একই স্বার্থের ভিত্তিতে সামাজিক বন্ধনের কারণে যখন তারা একত্রিত হয়, দল গঠন করে, তখন এটাকে আমরা বন্ধুত্বমূলক দল বলে থাকি। বন্ধুত্বমূলক অনানুষ্ঠানিক দল যেমন কিশোর সংঘ, যুব সংঘ, পাঠক ফোরাম, অবিবাহিত ক্লাব, এগুলো সাধারণত বন্ধুত্বমূলক দল। এরপর হচ্ছে সদস্যগত দল। যখন ব্যক্তিবর্গ কোনো প্রতিষ্ঠানের সদস্য হওয়ার সাথে সাথে ওই প্রতিষ্ঠান ভিত্তিক কোনো দলেরও সদস্য হয়, কিন্তু দলের প্রতি তাদের ভূমিকা খুব সামান্য পরিমাণে থাকে, তখন তাদেরকে সদস্যগত দল বলে। যেমন বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগে ছাত্র ও শিক্ষকদের সমন্বয়ে একটি দল। এখানে তারা কোনো প্রতিষ্ঠানের সদস্য এবং প্রতিষ্ঠানের সদস্য হওয়ার পরে যেমন তারা বিশ্ববিদ্যালয়ের তারা একজন সদস্য, কিন্তু পাশাপাশি আবার তারা বিশ্ববিদ্যালয়ের একটা নির্ধারিত বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে একটা দল। তো এই ধরনের দলকে আমরা সদস্যগত দল বলে থাকি। এই হলো সাধারণ শ্রেণীবিভাগ অনানুষ্ঠানিক দলের। এরপরে আমরা অনানুষ্ঠানিক দলকে আমরা উদ্দেশ্য ভিত্তিতে শ্রেণীবিভাগ করতে পারি। প্রথমটি রয়েছে পেশাগত দল। বিভিন্ন পেশার মানুষ যখন একত্রিত হয়ে যে দল গঠন করে, সেটাকে আমরা পেশাগত দল বলে থাকি। যেমন শিক্ষক সমিতি, বণিক সমিতি, নির্বাহী কমিটি, দোকান মালিক সমিতি, এই ধরনের যে দল, এটাকে আমরা পেশাগত দল বলে থাকি। এরপরে রয়েছে ধর্মীয় দল। বিভিন্ন ধর্মীয় মতাবলম্বী যারা রয়েছে, এই ধর্মীয় মতাবলম্বীদের নিয়ে যখন দল গঠিত হয়, সেই ধরনের দলকে আমরা ধর্মীয় দল বলে থাকি। যেমন জৈন সমাজ, মুসলিম সমাজ, খ্রিস্টান সমাজ, এরকম যে বিষয়গুলো আছে, এগুলো ধর্মীয় দলের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে সরকারি দল। সরকারের বিভিন্ন কার্যাবলী তদারকি করার জন্য গঠিত সরকারি দল, যেমন মিউনিসিপ্যালিটি কাউন্সিল অর্থাৎ মিউনিসিপ্যালিটি, তারপরে সরকারি বিদ্যালয়, এরকম বিষয়গুলো সরকারি দলের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে বিনোদনমূলক দল, অর্থাৎ বিভিন্ন ব্যক্তিবর্গ যেমন ব্যান্ড গ্রুপ অর্থাৎ গানের দল, নাট্য দল, এগুলোকে আমরা বিনোদনমূলক দল বলে থাকি। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো ঘনিষ্ঠতার ভিত্তিতে তোমার দলের শ্রেণীবিভাগ। এখানে ঘনিষ্ঠতার ভিত্তিতে যে দলের শ্রেণীবিভাগ দেখানো হচ্ছে সেটি হলো এরকম, যে দলের সদস্যদের অন্তর্ভুক্তি সদস্যদের মধ্যে তেমন কোনো আন্তরিকতা বা ঘনিষ্ঠতা থাকে না, সেটাকে আমরা মাধ্যমিক দল বলি। কিন্তু যেটার ভেতরে সদস্যদের অর্থাৎ যে দলের অন্তর্ভুক্ত সদস্যদের মধ্যে আন্তরিকতা বা ঘনিষ্ঠতা থাকে, সেটাকে আমরা প্রাথমিক বা মুখ্য দল বলি। ঘনিষ্ঠতার ভিত্তিতে দলকে দুটো শ্রেণীতে ভাগ করা যায়, একটা হলো প্রাথমিক বা মুখ্য দল, দ্বিতীয়টা হলো মাধ্যমিক বা গৌণ দল। তো প্রাথমিক দলে যারা সদস্য হন, যাদেরকে নিয়ে এই দলটি গঠিত হয়, তাদের ভিতরে সম্পর্ক বা আন্তরিকতা অনেক ঘনিষ্ঠ থাকে। এইরকম দলকে সাধারণত প্রাথমিক দল বলা হয়ে থাকে। আর পাশাপাশি যে মাধ্যমিক বা গৌণ দল, সেটা এমন এক ধরনের দল যেখানে তারা একই দলে অন্তর্ভুক্ত হয়, সদস্যপদ লাভ করে, কিন্তু তাদের ভিতরে আন্তরিকতা বা ঘনিষ্ঠতা ওইরকম পর্যায়ে থাকে না। এখানে দলের সদস্যপদ লাভের বিষয়টি ঐচ্ছিক। তারা ইচ্ছা হলে দলে থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এই ধরনের দলগুলোকে আমরা মাধ্যমিক বা গৌণ দল বলি। যেমন রাজনৈতিক দল, শিক্ষক সমিতি, ট্রেড ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন ইত্যাদি, ছাত্র সংগঠন, এগুলোকে আমরা সাধারণত মাধ্যমিক বা গৌণ দল বলে থাকি। এরপর তৃতীয় যেটি রয়েছে যে প্রভাবের ভিত্তিতে অনানুষ্ঠানিক দলের প্রকারভেদ। এর ভিতরে প্রথম যে বিষয়টি রয়েছে প্রভাবের ভিত্তিতে, সেটা হলো বর্তমান দল, এবং দ্বিতীয় হচ্ছে নির্দেশক দল। তো এই বিষয়টিকে আমরা একটি উদাহরণের মাধ্যমে আমরা উপস্থাপন করব।
যেমন কোনো ব্যক্তি একাধিক দলের সদস্য হতে পারে। যেমন একজন ছাত্র একজন রাজনৈতিক দলের সদস্য, সেই সঙ্গে সে একজন সাংস্কৃতিক দলেরও সদস্য হতে পারে। এখন ছাত্রটি দলীয় ব্যবহার ও আচরণ দ্বারা যদি রাজনৈতিক দলের আদর্শ ও নীতি সে দ্বারা প্রভাবিত হয়, তাহলে সেক্ষেত্রে সাংস্কৃতিক দল হবে তার কাছে বর্তমান দল, আর রাজনৈতিক দল হবে নির্দেশক বা প্রভাবক দল। তো এই হলো বর্তমান এবং নির্দেশক দল। এরপরে যে রয়েছে সেটি হলো বিশেষজ্ঞ ডাল্টনের শ্রেণীবিভাগ। এম ডাল্টন এই অনানুষ্ঠানিক দলকে ৩টি শ্রেণীতে ভাগ করেছেন। এটি সমান্তরাল দল, দ্বিতীয় হলো উলম্ব দল, তৃতীয় হলো মিশ্র দল। সমান্তরাল বলতে একই ধরনের কাজে নিয়োজিত কর্মরত পদমর্যাদার যে ব্যক্তিবর্গ আছে তাদেরকে নিয়ে যখন দল গঠন করা হয় তখন সেটাকে সমান্তরাল দল বলে। যেমন ব্যবস্থাপকদের দল, তত্ত্বাবধায়কদের দল, তো কর্মীদের দল, শ্রমিকদের দল ইত্যাদি। এরপর রয়েছে উলম্ব দল। উলম্ব দল বলতে সংগঠনের বিভিন্ন বিভাগে বিভিন্ন স্তরে যে অর্থাৎ সংগঠনের যে কাঠামো আছে, এই সংগঠনের কাঠামোর ভিতরে একই বিভাগের বিভিন্ন স্তরে যে কর্মীরা রয়েছে, এই কর্মীদের নিয়ে যে দল গঠন করা হয় তাদেরকে উলম্ব দল বলা হয়। যেমন কোনো বিভাগে 2 জন উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক, 2 জন ফোরম্যান, 2 জন কর্মচারী ইত্যাদি মিলে যে দল গঠন করা হয় এটাকে আমরা উলম্ব দল বলে থাকি। এরপর হচ্ছে মিশ্র দল। মিশ্র দল এমন এক ধরনের দল যেখানে বিভিন্ন স্তরের বিভিন্ন বিভাগের ও বিভিন্ন শাখার কর্মী এবং কর্মকর্তাদের সমন্বয়ে দল গঠন করা হয়ে থাকে। এই হলো এম ডাল্টনের শ্রেণীবিভাগ অনানুষ্ঠানিক দলের। এছাড়াও অন্যান্য কিছু শ্রেণীবিভাগ রয়েছে, যেটা এই উপরোক্ত দলগুলো ছাড়া আরো কিছু দল আমরা বাস্তবে লক্ষ্য করে থাকি। তার ভিতরে রয়েছে মুক্ত দল। এই দলের সদস্য পদ সহজে লাভ করা যায়, আবার প্রত্যাহারও করা যায়। এই ধরনের দলগুলোকে সাধারণত মুক্ত দল বলা হয়, যেমন শিক্ষক সমিতি, ছাত্র কল্যাণ সমিতি, ক্রীড়া সংঘ। এর রয়েছে বিরুদ্ধ দল। এইটি মুক্ত দলের সম্পূর্ণ বিপরীত অবস্থা। এই দলের সদস্যরা সহজে এই দলে ঢোকার সুযোগ পায় না, আবার ঢুকলেও বেড়ে যেতে পারে না, যেমন গোপনে চাঁদা আদায় কমিটি, কোনো গোড়া ধর্মীয় সংগঠন ইত্যাদি। এরপর হচ্ছে সংগঠন যুক্ত দল। যে দলের যেসব অর্থাৎ সংগঠন যুক্ত দলটি এরকম যে যে দলটি গঠনের পেছনে অর্থাৎ যেসব দলের পেছনে স্থায়ী সংগঠন বিদ্যমান, অর্থাৎ একটি সংগঠন আছে এবং সেই সংগঠনের ছত্রছায়ায় এটি গঠিত হয়, এই ধরনের দলকে সংগঠন যুক্ত দল বলে, যেমন পুলিশ, বিডিআর। এছাড়া রয়েছে সংগঠন মুক্ত দল। এটি সাধারণত কোনো দলের পেছনে কোনো স্থায়ী সংগঠন থাকে না। এই ধরনের দলটি আমরা সংগঠন মুক্ত দল বলি, যেমন রাজপথে জনতার সমাবেশ, এইটি একটি সংগঠন মুক্ত দল। এরপর রয়েছে গণতান্ত্রিক দল। যেসব দলের সিদ্ধান্ত গ্রহণের সদস্যদের মতামতের ভিত্তিতে নেওয়া হয় এবং সংখ্যাগরিষ্ঠের মতামতে প্রাধান্য দেওয়া হয়, এই ধরনের দলকে গণতান্ত্রিক দল বলা হয়, যেমন আইনসভা, বিধানসভা ইত্যাদি। এছাড়া সর্বশেষে রয়েছে কর্তৃত্বকারী দল। এইরূপ দলের যে নেতা আছে তিনি সাধারণ সদস্যদের উপরে জোরপূর্বক তিনি তার সিদ্ধান্ত চাপিয়ে দেন এবং তার সিদ্ধান্ত সদস্যরা মেনে নিতে বাধ্য থাকে। এই ধরনের দলকে আমরা কর্তৃত্বকারী দল বলে থাকি সাধারণত। এটা উদাহরণ হতে পারে কোনো গোপন সমিতি। তো এই হলো শিক্ষার্থীরা অনানুষ্ঠানিক দল। তা আমরা আবারও বলছি যে এই অনানুষ্ঠানিক দলগুলো ব্যক্তিবর্গ তাদের স্বইচ্ছায়, নিজস্ব প্রয়োজনে, নিজস্ব স্বার্থে তাদের পারস্পরিক মতামত বিনিময় করার জন্য, প্রয়োজন বা উদ্দেশ্য অর্জন করার জন্য তারা এই দলগুলো গঠন করে থাকে। এখন আমরা এই আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক দলের শ্রেণীবিভাগ এই আলোচনার পরে আমরা বুঝতে পারলাম যে সংগঠনে বা সংগঠনের বাইরে কত ধরনের দল থাকতে পারে। এখন আমরা যে বিষয়টি জানবো এরপরে সেটা হলো দলের যোগদানের কারণ কি, একজন ব্যক্তি দলে কেন যোগদান করে। দার্শনিক অ্যারিস্টটলের একটি কথা রয়েছে, সেটি হলো এরকম যে ম্যান ইজ বাই নেচার অফ এ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যানিমেল, অ্যান্ড এ ম্যান হু ইজ নট এ মেম্বার অফ এ সোসাইটি ইজ আইদার এ গড অর বিস্ট। অর্থাৎ মানুষ যদি সমাজে অন্তর্ভুক্ত না হয়, যদি সে রাজনীতিতে অংশগ্রহণ না করে, সে যদি আলাদা থাকে, তাহলে সে হয় গড হবে, অথবা সে হয় পশু হবে, অথবা সে গড হবে, অর্থাৎ সে সৃষ্টিকর্তা হবে। এতেই বোঝা যায় যে অবশ্যই আমরা যারা মানুষ আছি আমরা এরকম না, আমরা সামাজিক জীব।
সমাজবদ্ধ হয়ে আমরা বসবাস করি, এটাই আমাদের সহজাত প্রবৃত্তি। এবং এই প্রবৃত্তি থেকেই কিন্তু দলে যোগদানের ইচ্ছা সৃষ্টি হয় এবং পরবর্তীতে বিভিন্ন পরিবেশ ও পরিস্থিতিতে তাকে দলে সংগঠিত হতে বা দলে যোগ দিতে প্ররোচিত করে। তো এখানে বিখ্যাত গ্রন্থকার মোরহেড এবং গ্রিফিন দলে যোগদানের কারণ সম্পর্কে উনি একটি ধারণা দিয়েছেন। তার ধারণাটি আমরা চিত্রের সাহায্যে উপস্থাপন করেছি। সেই চিত্রের মাধ্যমে আমরা দলে ব্যক্তিদের যোগদানের কারণগুলো কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো অংশগ্রহণের কারণ হিসেবে প্রথমে দেখা যাচ্ছে আন্তঃব্যক্তিক সম্পর্ক। মানুষ জন্মগতভাবেই সামাজিক দিক আগে বলেছে, তাই বিভিন্ন ব্যক্তির মধ্যে তাদের পারস্পরিকভাবে যে সম্পর্ক স্থাপন বা এর বিষয়টি অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যায়। তারা সম্পর্ক স্থাপন করতে চায়। মূলত এই আন্তঃব্যক্তিক আকর্ষণ থেকেই দল গঠন অর্থাৎ দলে যোগদানের বিষয়টি তার ভিতরে আসে এবং সে দলে যোগদান করে। এর জন্য সে উৎসাহী হয়ে ওঠে। এরপর হচ্ছে সঙ্গপ্রাপ্তি। মানুষ একাকী থাকতে পারে না। যে একাকী থাকে সে হয় পশু না হয় দেবতা। এটি অ্যারিস্টটল আমি শুরুতে বলেছি যে অ্যারিস্টটল বলেছেন যে একাকী বাস করে সে হয় পশু অথবা দেবতা। তো মানুষ কিন্তু এরকম পশু বা দেবতা নয়, সে সামাজিক জীব। সে একা থাকতে পছন্দ করে না, সে সামাজিকভাবে সে একত্রিত হয়ে সামাজিক জীব হিসাবে সে বেঁচে থাকতে পছন্দ করে। সেই জন্য সে সকলের সাথে মিশতে চায়, সঙ্গ পেতে চায়। তো এইটি একমাত্র শুধুমাত্র এই দলে যদি যোগদান করে তাহলেই সম্ভব। এরপর রয়েছে এই কারণে সে দলে যোগদান করে। এরপর হচ্ছে কার্য সম্পাদন। কোনো একটি কাজ কোনো এক মানুষের পক্ষে একা সম্পাদন করা অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না। অধিকাংশ ক্ষেত্রে কোনো কার্য সম্পাদন করার জন্য দলের প্রয়োজন পড়ে এবং সেটার কারণেও কিন্তু ব্যক্তিরা দলে অন্তর্ভুক্ত হয়। এরপরে যে বিষয়টি রয়েছে নিরাপত্তা। মানুষ একাকী বসবাস করতে পারে না, সমাজবদ্ধভাবে বসবাস করে এবং সে যে সমাজে বসবাস করে সেখানে বা যে সংগঠনে যে কাজ করে সেখানে তার উপরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন ধরনের হুমকি সৃষ্টি হতে পারে। মতবিরোধের কারণে বা অন্যান্য কারণে একটা হুমকি সৃষ্টি হতে পারে। সে নিরাপত্তাহীনতায় ভুগতে পারে। কিন্তু সে যখন দলের সদস্য হয় তখন দলের অন্যান্য সদস্যরা নিঃস্বার্থভাবে তার এই সমস্যার সমাধানে এগিয়ে আসে এবং তারা সম্মিলিতভাবে সেই সমস্যাগুলো মোকাবেলা করে থাকে। সেই জন্য এই নিরাপত্তার জন্য কিন্তু ব্যক্তিরা দলে অংশগ্রহণ করে থাকে। এরপর হচ্ছে মর্যাদা ও আত্মতৃপ্তি। সাধারণত দলে যখন সে অন্তর্ভুক্ত হয় সে একটি সদস্যপদ লাভ করে, তার একটি মর্যাদা সৃষ্টি হয় এবং এই মর্যাদার কারণে তার আত্মতৃপ্তি বৃদ্ধি পায়। তেমনিভাবে সংগঠনে যখন সে যোগদান করে, ওই সংগঠনের ভিতরে কোনো দলে যখন সে যোগদান করে তার পদমর্যাদা হয় এবং এই সমস্ত কারণে তার আত্মতৃপ্তি বৃদ্ধি পায়। এরপর হচ্ছে শক্তি বা ক্ষমতা। এখানে যেহেতু দলে একাধিক সদস্য একত্রিত হয় ফলে সম্মিলিত প্রচেষ্টা একটি বৃহৎ শক্তি এখানে গড়ে ওঠে এবং এই বৃহৎ শক্তির মাধ্যমে সংগঠনের ভেতর থেকে অনেক সময় তারা মালিকদের কাছ থেকে শোষণের হাত থেকে রক্ষা পায়, তাদের যে ন্যায্য পাওনা এগুলো তারা আদায় করতে সক্ষম হয়। এরপর সর্বশেষ যে বিষয়টি আসছে দলে অন্তর্ভুক্তির কারণ, সেটা হলো আত্মমূল্যায়ন। অর্থাৎ তার নিজের যোগ্যতা, তার দক্ষতা, তার কাজ, তার পারফরমেন্স এগুলো সম্পর্কে যেমন সে অন্যের কথা শুনে, তার ব্যাপারে সে মতামত শুনে, আবার অন্যকেও সে মূল্যায়ন করতে পারে। এর মাধ্যমে কি হয়, তার আত্মমূল্যায়নের বিষয়টি হয়ে থাকে এবং সে বুঝতে পারে তার অবস্থা কেমন। তো এই সমস্ত কারণেই সাধারণত ব্যক্তিবর্গ দলে অন্তর্ভুক্ত হয়ে থাকে। তো শিক্ষার্থীরা আমরা বুঝতে পারলাম যে কেন একজন ব্যক্তি দলে অন্তর্ভুক্ত হয়। তো এই হলো দলে যোগদানের কারণ। এরপরে আমরা যে বিষয়টি এখন আমরা আসবো সেটি হলো, যেমন আমরা আগে আনুষ্ঠানিক সংগঠন বা অনানুষ্ঠানিক সংগঠনের যে আমরা শ্রেণীবিভাগ আমরা আলোচনা করেছি, এখন আমরা আসবো অনানুষ্ঠানিক সংগঠন কি এবং এর সুবিধা অসুবিধা কি। আমরা আগে বলেছি যে প্রাতিষ্ঠানিক নিয়ম শৃঙ্খলা ও রীতিনীতির বাইরে অনানুষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে যে সংগঠন সৃষ্টি হয় বা তৈরি হয় সেটি হলো অনানুষ্ঠানিক সংগঠন। অর্থাৎ এটি সাংগঠনিক নিয়ম নীতির মধ্যে প্রতিষ্ঠিত হয় না। যদি সাংগঠনিক নিয়ম নীতির মধ্যে যদি প্রতিষ্ঠিত হয় এবং সেটি হবে সংগঠনের উদ্দেশ্য অর্জন করার জন্য, সেটি হয়ে যাবে আনুষ্ঠানিক সংগঠন। কিন্তু আনুষ্ঠানিক সংগঠন আনুষ্ঠানিক যে সম্পর্ক, সংগঠন যে আনুষ্ঠানিক সম্পর্ক, সেখানে দল গঠন হলেও, সেখানে সম্পর্ক স্থাপিত হলেও সেইটির মাধ্যমে খুব স্বতঃস্ফূর্তভাবে একজন সদস্য অন্য সদস্যের কাছে তার মনোভাব ব্যক্ত করতে পারে না, কারণ সেখানে একটা নিয়ম নীতি বা শৃঙ্খলা থাকে। সেই কারণে অনেক সময় ব্যক্তির মধ্যে হতাশা তৈরি হতে পারে। তার জন্য ওই নিয়ম নীতির বাইরেও
অনানুষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে কিন্তু সংগঠনের বিভিন্ন সংগঠন তৈরি হয়, সেটাকে আমরা অনানুষ্ঠানিক সংগঠন বলে থাকি। এখানে সাধারণত এরা স্বতঃস্ফূর্তভাবে এটি তৈরি করে থাকে। তো এই সম্পর্কে নিউস্ট্রম কিড ডেভিস যে কথাটি বলেছে সেটা হলো যে অনানুষ্ঠানিক সংগঠন হচ্ছে ব্যক্তিগত ও সামাজিক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা নেটওয়ার্ক। অর্থাৎ সংগঠনের ভিতরে যারা রয়েছেন তাদের ব্যক্তিগত সম্পর্ক এবং সামাজিক সম্পর্কের মাধ্যমে এটি একটি তৈরি হয়। এটি সম্পূর্ণভাবে আনুষ্ঠানিক নয়। এটি আনুষ্ঠানিক সংগঠনের প্রয়োজনও নেই। এমন এক ধরনের এই সংগঠন হলো অনানুষ্ঠানিক সংগঠন। তো এই অনানুষ্ঠানিক সংগঠনে কি সুবিধা ও অসুবিধা রয়েছে সেটি আমরা এখন আলোচনা করব। প্রথমটি যে সুবিধার কথা বলা হচ্ছে সেটি হলো ব্যবস্থাপনার কর্মভার কমে যায়। অর্থাৎ আনুষ্ঠানিক সম্পর্কটি পরেও যেহেতু সংগঠনের ভিতরে অনানুষ্ঠানিক সম্পর্ক হয়, অনানুষ্ঠানিক সম্পর্কের কারণে দেখা যায় পরস্পরের কথাবার্তা, আলাপ আলোচনার সুবিধা অসুবিধাগুলো তারা বলে, তাদের ভিতরে একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়, একে অপরকে সহযোগিতা করে। এতে হয় কি, যিনি ব্যবস্থাপক আছেন দেখা যায় যে তিনি অনেক কথা না বললেও, অনেক নির্দেশনা না দিলেও একজন কর্মী অন্য জনের কর্মীর সহযোগিতায় সেই কাজটি করে ফেলতে পারে। এতে হয় কি, যে ব্যবস্থাপকের উপর যে ব্যাপক একটা কর্মভার থাকে সেটা অনেকাংশে উনি হ্রাস করতে পারেন। উনি দলের সদস্যদের উপর কিছু দায়িত্ব অনানুষ্ঠানিকভাবে দিয়েও তিনি তার কাজের ভার হ্রাস করতে পারেন। এরপরে দ্বিতীয় যে সেটা রয়েছে ব্যবস্থাপকের সামর্থ্যের শূন্যতা পূরণ। ব্যবস্থাপকরা নিয়ম নীতি, পরিকল্পনা, রূপরেখাগুলো তৈরি করেন, কিন্তু বাস্তবে কাজ করে কর্মীরা। অনেক সময় দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে ব্যবস্থাপকের কিছুটা শূন্যতা দেখা দিতে পারে। অর্থাৎ কোনো ব্যবস্থাপক তিনি পরিকল্পনা প্রণয়নে দুর্বল হতে পারেন। সেক্ষেত্রে কর্মীরা অনানুষ্ঠানিকভাবে ব্যবস্থাপককে ওই পরিকল্পনা প্রণয়নে তারা সহযোগিতা করতে পারে। তারা পরিকল্পিতভাবে না হলেও অনানুষ্ঠানিকভাবে তারা সহযোগিতা করে ব্যবস্থাপকের সামর্থ্যের শূন্যতা তারা পূরণ করতে পারেন। এরপর তৃতীয় যেটি আসলে দলীয় কর্মসন্তুষ্টি। অনানুষ্ঠানিক সংগঠনে এটি একটি অন্যতম সুবিধা। এখানে আনুষ্ঠানিক সংগঠনের তুলনায় অনানুষ্ঠানিক সংগঠনে দলীয় কার্য একে অপরকে সহযোগিতা করে এবং এখানে তাদের ভিতরে সন্তুষ্টি বেশি থাকে এবং কর্মীরা পারস্পরিক সহযোগিতার কারণে তারা নিরাপত্তা অনুভব করে। এই সমস্ত কারণে দেখা যায় যে তাদের ভিতরে কর্ম পরিবেশ নিয়ে কোনো অভিযোগ থাকে না, তারা কাজে ঠিক মতো আসে, শ্রমিকদের শ্রম ঘূর্ণায়মানতা কমে যায়, তারা দলীয়ভাবে একটি ভালো কর্মসন্তুষ্টি তৈরি করতে সক্ষম হয়। এরপর রয়েছে কর্মীর আবেগ ও হতাশা নিরাময়। আসলে আনুষ্ঠানিক সংগঠনের ভেতরে শুধুমাত্র সাংগঠনিক উদ্দেশ্য অর্জনের জন্যই ওই কমিটিগুলো দলগুলো গঠন করা হয়, সেখানে কোনো ব্যক্তিগত সম্পর্ক থাকে না। কিন্তু অনানুষ্ঠানিক সম্পর্কটি সাধারণত ব্যক্তিগত সম্পর্ক বা সামাজিক সম্পর্কের কারণেই তৈরি হয়। তো সেখানে যেহেতু তাদের ভিতরে ব্যক্তিগত সম্পর্ক থাকে, তো সেখানে কর্মীরা তাদের যে আবেগ, হতাশা, অভিযোগ এগুলো একজন অন্যজনের কাছে শেয়ার করতে পারে। মনে ক্ষোভ থাকলে সেটা অন্যের কাছে প্রকাশ করতে পারে, ব্যবস্থাপকদের সম্পর্কে যে কোনো ক্ষোভ থাকে সেটা অন্যের কাছে বলতে পারে। সংগঠনের অন্যান্য কর্মী, দলের অন্যান্য কর্মীদের সাথে যে কোনো ভুল বোঝাবুঝি, হতাশা থাকে সেটা ব্যক্ত করে পারস্পরিক আলোচনার মাধ্যমে তারা এগুলোকে থেকেও বের হয়ে আসতে পারে, এগুলো নিরাময় করতে পারে, ফলে সংগঠনের পরিবেশ ভালো হয়। এরপর রয়েছে সামগ্রিক ব্যবস্থার উন্নয়ন। এই অনানুষ্ঠানিক দলের কারণে এখানে দেখা যায় যে অনেক সময় প্রতিষ্ঠানে যে সমস্ত নিয়ম কানুন থাকে, এই নিয়ম কানুনের কারণে এমন কিছু সমস্যা তৈরি হয় যেটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এই সমস্যাগুলোকে নিরাময় করা সম্ভব নয়। তখন ব্যবস্থাপকগণ অনানুষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে তাদের সাথে এগুলো নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে তাদের কাছে তথ্য নেয়, নমনীয়ভাবে আলোচনা করে এবং তাদের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানের যে সামগ্রিক যে বিষয়টি এটি উন্নয়নের ব্যবস্থা করে থাকে। এরপর রয়েছে কর্মীদের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। সংগঠনে যে সমস্ত কর্মী রয়েছে, এই কর্মীদের ভেতরে একটি ভালো যোগাযোগ সৃষ্টি হয় অনানুষ্ঠানিক সংগঠনের ভিতরে, কারণ এদের ভিতরে ব্যক্তিগতভাবে যোগাযোগ হয়। আনুষ্ঠানিক যে সংগঠন এইটার ভিতরে যোগাযোগ ব্যবস্থাটা ধীর গতি, কারণ হলো এখানে সম্পূর্ণ নিয়ম নীতির মধ্যে চলে। কিন্তু অনানুষ্ঠানিক সম্পর্কের বিষয়টি সাংগঠনিক সম্পর্কের বাইরেও তার ব্যক্তিগতভাবে যোগাযোগ এবং সম্পর্ক তৈরি হয়।
ফলে এইটির মাধ্যমে কর্মীদের ভিতরে ব্যবস্থাপক এবং সংগঠন উন্নয়ন কর্মীদের ভিতরে একটি ভালো যোগাযোগ উন্নয়ন করা সম্ভব। এরপর যেটি রয়েছে সেটি হলো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব, সহজ হয়। যেহেতু এখানে সকলের সাথে সকলের ভালো যোগাযোগ থাকবে, সমঝোতা থাকবে, সেহেতু এখানে এই সংগঠনের যে পরিকল্পনাটা এটা বাস্তবায়ন অনেক ক্ষেত্রেই সহজ হবে। এরপরে যে বিষয়টি আসছে সেটা হলো অনানুষ্ঠানিক সংগঠনের অসুবিধা। প্রথমটি হলো পরিবর্তনে বাধা। অনেক সময় দেখা যায় যে সংগঠনের স্বার্থে বিভিন্ন বিষয় প্রাতিষ্ঠানিক নিয়ম শৃঙ্খলা বা নীতিতে কোনো ধরনের পরিবর্তন সাধনের প্রয়োজন পড়তে পারে, কিন্তু অনেক ক্ষেত্রেই এই পরিবর্তনের বিষয়টি তারা মেনে নিতে চায় না, তারা এটার বিরোধিতা করতে পারে, ফলে এখানে সমস্যার সৃষ্টি হয়। এরপর হচ্ছে লক্ষ্যের বিপরীত, অর্থাৎ সংগঠনের লক্ষ্যের বিপরীত। এই অনানুষ্ঠানিক সঙ্গে যে সংগঠন এটাতে সাধারণত ব্যক্তিবর্গ তাদের নিজস্ব প্রয়োজনীয়তা করে, যেটি অনেক সময় সংগঠনের যে লক্ষ্য এটার বিপরীত হতে পারে। এরপর হচ্ছে গুজব ছড়ানো। অনেক সময় অনানুষ্ঠানিক সংগঠনে অনানুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠান নিয়ম নীতির বাইরে অনেক আলাপ আলোচনা হয়, সেই ক্ষেত্রে তথ্য বিকৃতি হতে পারে, গুজব ছড়ানো হতে পারে, যেটি প্রতিষ্ঠানের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এছাড়াও অনানুষ্ঠানিক সম্পর্কের কারণে বিভিন্ন আলাপ আলোচনা, সমালোচনা ইত্যাদির মাধ্যমে দেখা যেতে পারে যে সংগঠনের কর্মীদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে, গুরুত্বপূর্ণ সময়ের অপচয় হতে পারে। অনেক সময় ব্যক্তিগত সম্পর্কের কারণে তারা ঐক্যবদ্ধ হয়ে দলীয় সংগঠনের যে নিয়ম কানুন এটি তারা মানতে নাও চাইতে পারে, অবাধ্যতা সৃষ্টি হতে পারে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা তারা নাও শুনতে চাইতে পারে, কারণ তখন তাদের শক্তি বৃদ্ধি পেয়ে যাবে, তখন তারা এই অবাধ্যতা সৃষ্টি করতে পারে। এছাড়াও এই ধরনের আনুষ্ঠানিক দলের ভিতরে যখন অনানুষ্ঠানিক সংগঠন বা দল তৈরি হবে, তখন ব্যক্তিগত এবং দলীয় দ্বন্দ্ব বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, এবং সর্বোপরি ব্যবস্থাপকদের ক্ষমতা হ্রাস পাওয়ার বা নিয়ন্ত্রণ হ্রাস পাওয়ার একটা সম্ভাবনা এখানে রয়েছে। তো শিক্ষার্থীরা, এই হলো অনানুষ্ঠানিক সংগঠনের অসুবিধা এবং অসুবিধা। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে যদি অনানুষ্ঠানিক দল হয় তাতে কি সুবিধা হতে পারে, বা অনানুষ্ঠানিক সংগঠন যদি হয় তাহলে কি ধরনের অসুবিধার সৃষ্টি হতে পারে। তো এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হলো আনুষ্ঠানিক দল। আমরা অনানুষ্ঠানিক দল নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমরা যেটা সেটা আনুষ্ঠানিক দল। আমরা আগে বলেছি যে সংগঠনের যে উদ্দেশ্য এইটি অর্জন করার জন্য যখন সদস্য স্বপ্রণোদিত হয়ে সংগঠন দল তৈরি করে সেটাকে আমরা আনুষ্ঠানিক দল বলে থাকি। এখানে আনুষ্ঠানিক দল বলতে কতিপয় ব্যক্তি দলকে বোঝায় যারা নির্দিষ্ট একটি লক্ষ্য অর্জনের জন্য একত্রিত হয়। মোরহেড এবং গ্রিফিন বলেছেন যে সাংগঠনিক তালিকায় চিহ্নিত যোগ্য সাংগঠনিক কার্য সম্পাদনের জন্য যে দল গঠন করা হয় সেটি হলো আনুষ্ঠানিক দল, অর্থাৎ সংগঠনের কাজের জন্য যে দল গঠন করা সেটি হলো আনুষ্ঠানিক দল। তো আনুষ্ঠানিক দল প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অফিসিয়াল চাহিদা পূরণের প্রয়োজনে এই ধরনের আনুষ্ঠানিক দল বা গ্রুপ গঠন করে থাকে। এই যে আনুষ্ঠানিক দল এই জাতীয় সংগঠনের সদস্যদের দায় দায়িত্ব এবং কর্তব্য সুস্পষ্ট এবং সুষ্ঠুভাবে সুসংগঠিতভাবে সংজ্ঞায়িতকরণ করা থাকে, এবং ফরমাল গ্রুপের সদস্যদের মধ্যে আইনগত এবং শৃঙ্খলা গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। এখানে কোনো ইনফর্মাল অর্থাৎ আনুষ্ঠানিকতার বাইরে কোনো ধরনের কোনো কিছু করা হয় না। এই হলো আনুষ্ঠানিক দল। তো আনুষ্ঠানিক দল যদি গঠন করা হয় তাহলে সেক্ষেত্রে কি ধরনের ফল হতে পারে, আনুষ্ঠানিক দল প্রক্রিয়ার সম্ভাব্য ফলাফল কি, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। এই আনুষ্ঠানিক দলের কারণে যে সিদ্ধান্ত গ্রহণে এটা সহায়ক হয়। দলের সদস্যরা নির্ধারিত নিয়ম কানুনের ভেতর থেকে মুখোমুখি বিভিন্ন বিষয়ে আলোচনা করে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পারস্পরিক মত বিনিময় করে, ফলে তারা পারস্পরিকভাবে কথা বলতে খুব প্রেরিত হয়। তারা চেষ্টা করে ওই আনুষ্ঠানিক দলের ভিতরে নিজেকে আরও এগিয়ে নিতে, নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য তারা চেষ্টা করে। এবং এখানে দেখা যায় যে কোনো কোর্সের জন্য বা কোনো বিষয়ের জন্য যখন একটা আনুষ্ঠানিক গ্রুপ মিটিং তৈরি করা হয় বা গ্রুপ মিটিং ডাকা হয়, আনুষ্ঠানিক কোনো গ্রুপ মিটিং যদি করতে চায়, সেই ক্ষেত্রে যখন এই ধরনের আনুষ্ঠানিক দল থাকে তখন সেখানে এই ধরনের এই যে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি এটা খুব ফলপ্রসূ হয়, এবং সংগঠনের সদস্যরা নিজেকে প্রকাশ করার জন্য তারা প্রচেষ্টা চালায় এবং নিজেরা প্রেষিত হয়ে তাদের যোগ্যতা বা অভিজ্ঞতার বিষয়টি তারা সেখানে তুলে ধরতে চায়। এটি একটি আনুষ্ঠানিক দলের ভালো ফল। দ্বিতীয়টি রয়েছে সিদ্ধান্ত গুণগত মান বৃদ্ধি। যেহেতু এখানে তারা প্রেষিত হয়ে কাজ করবে, তারা
তাদের যত যোগ্যতা এবং দক্ষতা আছে এটা তারা প্রকাশ করার চেষ্টা করবে, এবং সেক্ষেত্রে এই ধরনের দলীয় কার্য এটি সংগঠনে একটি ভালো হাতিয়ার হতে পারে এবং সমস্যা সমাধানের ক্ষেত্রে এই আলোচনার কোনো বিকল্প নেই। এবং সংগঠনের যে কোনো সমস্যা যেটি রয়েছে এটি যদি আনুষ্ঠানিক দলের মাধ্যমে যদি আলোচনা করা হয় তাহলে সেক্ষেত্রে ভালো ফল পাওয়া যায়। সাধারণত একজন ব্যক্তির তুলনায় দলীয় সিদ্ধান্ত অনেক কার্যকর, সেটা আমরা আগেই বলেছি, এবং একজন ব্যক্তির তুলনায় দলীয় যে কার্যের কাছে তথ্য বা অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ। গ্রুপে বিভিন্ন ব্যক্তি, ভিন্ন ভিন্ন ব্যক্তি, ভিন্ন ভিন্ন তথ্য অভিজ্ঞতা এখানে উদ্ভব হয়, পেশ করা হয়, যার কারণে গ্রুপ যে ব্যক্তির তুলনায় সমস্যা সমাধানের ফলপ্রসূ ধারণা উদ্ভব করতে পারে। অর্থাৎ গ্রুপের ভিতরে একজন ব্যক্তির তুলনায় গ্রুপ ভিত্তিক যে ধ্যান ধারণা এটি যে সমস্যা সমাধানে ভালো সেটাকে তুলে ধরতে পারে। তো এই কারণে এই সমস্ত যে আনুষ্ঠানিক দল এটি সাংগঠনিক প্রক্রিয়ায় অত্যন্ত ভালো ফলাফল বয়ে আনতে পারে। তো এই হলো আনুষ্ঠানিক দলের প্রক্রিয়ার সম্ভাব্য ফলাফল বা আনুষ্ঠানিক দল গঠন করলে কি ধরনের ফল লাভ করা যেতে পারে সেটি নিয়ে আমরা আলোচনা করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এই আমাদের যে নবম অধ্যায় আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক দল এর আলোচনা আজকে এই পর্যন্তই। তোমরা নিশ্চিতভাবে বুঝতে পেরেছো যে দলীয় গতিশীলতা কি, আনুষ্ঠানিক দল বা অনানুষ্ঠানিক দল কেমন হয়, তার শ্রেণী বিভাগ, এর সুবিধা অসুবিধা কি, দল কেন গঠন করা হয়, কেন ব্যক্তি দলে অন্তর্ভুক্ত হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এগুলো বিষয়ে পড়াশোনা করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেকমেন্ডেড যে বুকগুলো রয়েছে, জন ডব্লিউ নিউস্ট্রম কিট ডেভিস অর্গানাইজেশনাল বিহেভিয়ার এবং স্টিফেন পি রবিন্সের অর্গানাইজেশনাল বিহেভিয়ার যে বইগুলো আছে এগুলো তোমরা পড়বে। পাশাপাশি আমাদের দেশে যেগুলো মানসম্পন্ন বই আছে সেগুলো তোমরা ফলো করবে। আশা করি তোমরা বুঝতে পারবে। তো পরবর্তী ক্লাসের জন্য, দশম অধ্যায়ের ক্লাসের জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি, আলোচনা শেষ করছি। তোমরা সুস্থ থাকো, সামাজিক দূরত্ব বজায় রাখো, এই কামনা করে আজকের মতো এখানে ক্লাস শেষ। আল্লাহ হাফেজ।